জাহানারা খান সোফায় বসেছিলেন, তাদের একসাথে নামতে দেখে বলল, দাদু ভাই, তুমি মিষ্টিকে নিয়ে কোথায় যাচ্ছ? জি দাদু, আমরা একটু বাইরে যাচ্ছি। জাহানারা খান একটু ঠাট্টার ছলে অভিমানী স্বরে বলল, দাদু ভাই, তোমার কি মনে হচ্ছে না তুমি আমার থেকে কেমন দূরে সরে যাচ্ছ? আরশ অবাক হয়ে বলল, কই দাদু, আমি কেন তোমার থেকে দূরে সরে যাব? সরছো তো। আগে আমাকে জানেমান ছাড়া কথাই বলতে না, আর এখন জানেমান তো দূরের কথা, চোখের সামনে না পড়লে খোঁজও মেলে না তোমার। ব্যাপার কি? আরশ দাদুর কথায় মাথা চুলকিয়ে বলল, সরি জানেমান, ভুল হয়ে গেছে। তুমি আমার প্রথম বউ বলে কথা, এখন তুমিই বলো তোমার সতীনকে নিয়ে একটু ঘুরতে যাব কি? জাহানারা খান আরশের কান টেনে বলল, খুব দুষ্টু হয়ে গেছিস তাই না? ভারী বজ্জাত হয়ে গেছিস। আমার হাতে মার না খেতে চাইলে মিষ্টি নিয়ে বের হ। জো হুকুম মহারানী। কথাটা বলে আরো সানগ্লাস পরে আবনীকে নিয়ে বেরিয়ে পড়ল। ওদের যাওয়ার পানে তাকিয়ে জাহানারা খান হেসে দিলেন। আরশ আজ বাইক নিয়ে ঘুরতে বের হলো। বেশি কিছু দূর জার্নির পর তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছলো। তারপর দুজন একসাথে সামনের দিকে পা বাড়ালো। আরশ বলল, এটা আমার ফেভারিট প্লেস। মাঝখানে রাস্তা, দুপাশে সারিবদ্ধ গাছ, বাহারি রকমের ফুল, ল্যাম্পপোস্টের ঘোলাটে বাতির আলোয় প্লেসটা আমার খুব ভালো লাগে। আমার যখন মন খুব ভালো থাকে তখন এই প্লেসে আসি, আবার স্পেশাল ডেতেও এখানে আসি। মন খারাপ থাকলেও এই প্লেসে আসি, তবে দীর্ঘদিন এই প্লেসে আসা হয়নি। আবনী জিজ্ঞাসু ভঙ্গিতে বলল, কেন? আমি চেয়েছিলাম কোনো এক সময় যখন আমার জীবনে স্পেশাল কেউ থাকবে তখন তাকে নিয়ে এই প্লেসে আসবো। আরশের কথায় আবনী বিস্মিত হয়ে বলল, কিন্তু আমি তো আপনার স্পেশাল কেউ নই। আমাকে নিয়ে কেন আসলেন? আবনীকে কথায় আরশ আবনীর দিকে এক পলক চেয়ে সামনের দিকে দৃষ্টি স্থির করে বলল, চলো সামনে যাওয়া যাক। আপনি কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছেন। আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। সব প্রশ্নের জবাব হয় না, কখনো কখনো নীরবতার মাঝেই প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে। আরশের এরকম ঘোরানো পেঁচানো উত্তরে অবনীর মনে হাজারো প্রশ্ন কৌতূহল ঘুরপাক খাচ্ছে। পরদিন তারা দুজন অফিস গেল। অবনীর কাছে আজ কেন যেন ভালো লাগছে, কোনো এক অজানা কারণে। অবনীর বারবার মনে হচ্ছে আরশ ওকে কোনো রহস্যের ক্লু দিল, কিন্তু কি? অবনী কেবিনে বসে নিচে নিচে বলছে, আচ্ছা, উনি কি বোঝাতে চাইলো? আমি কি ওনার স্পেশাল কেউ? সেই জন্যই নাকি নিয়ে গেছেন, নাকি অন্য কিছু? হ্যাঁ, আমি ওনাকে নিয়ে একটু বেশিই ভাবছি। আমি কেন ওনার স্পেশাল কেউ হতে যাব? আমি যদি ওনার স্পেশাল কেউ হতাম, উনি কি আমাকে অফিস থেকে এভাবে বের করে দিত? ধুর, এসব নিয়ে ভাবতে ভাবতে আমার মাথাটাই শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি কাজে মনোযোগ দিই, পরে এবার ওই বজ্জাত বেটা গিরগিটির মতো রূপ বদলাতে 1 সেকেন্ডও সময় নেবে না। এইদিকে আরশ চেয়ারে হেলান দিয়ে কপালে হাত রেখে কিছু একটা ভাবছিল। হঠাৎ একটি টেলিফোন আসায় আরশ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। আরশ টেলিফোন কানে নিতেই ওপাশ থেকে কল এলো। জি পাঠিয়ে দিন। কিছুক্ষণ পর একটি মেয়ে ভেতরে প্রবেশ করলো। মেয়েটিকে দেখে আরশের কপালে ভাঁজ পড়লো। আরশ চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, তুই এখানে? হয়নি আরস, আজ আর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, বিশ্বাস করবি কিনা জানি না, তবে এটা সত্যি, আমি যা করেছিলাম তোকে ভালোবেসেই করেছিলাম। কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার বোঝা উচিত ছিল তুই বিবাহিত। তো এখন আমি কি করতে পারি? কিছুই করতে হবে না, আমি শুধু তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার মনে হয়েছিল তোর কাছে ক্ষমা চাওয়া উচিত। এখন ক্ষমা করবি কিনা সেটা। এইটুকু বলে চৈতি চোখে হাত দিয়ে বলল, আহ, কি যেন চোখে পড়েছে। আরস প্লিজ একটু দেখ না কি হয়েছে আমার চোখে। উফ, চোখে খুব জ্বালা করছে। আরশেরও চৈতির জন্য মায়া হলো। সে তো নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে এসেছে। আরশ চৈতিকে চেয়ারে বসিয়ে চৈতির চোখে ফু দিচ্ছিল। এই মুহূর্তে অবনী কতগুলো ফাইল হাতে নিয়ে আরশের কেবিনে প্রবেশ করলো, কিন্তু চোখের সামনে যা দেখলো তাতে অবনীর মাথায় আকাশ ভেঙে পড়ল। অবনীর হাতের ফাইলগুলো ধপ করে নিচে পড়ে গেল। ফাইল পড়ার শব্দে আরশ চমকে পেছনে ফিরে দেখলো অবনীকে। অবনী হিতাহাত জ্ঞান শূন্য হয়ে পড়ল।
আরশ দ্রুত পায়ে এগিয়ে অবনীকে নিজের সাথে আগলে নিল। জ্ঞান ফিরতেই অবনী চোখের সামনে আরশকে দেখতে পেল। আরশ অবনীর গালে হাত রেখে বলল। অবনী, তুমি কি ঠিক আছো? অবনী আরশকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল। এই খবরদার আপনার ওই নোংরা হাত দিয়ে আমায় টাচ করবেন না। লজ্জা করে না আপনার? চৈতির সাথে রঙ্গলীলা করে আবার আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, ছি। অবনী, তুমি ভুল। অবনী হাত উঠিয়ে আরশকে থামিয়ে বলল। থাক, ঠিক ভুল বিবেচনা করার মতো জ্ঞান আমার রয়েছে মিস্টার আরশ খান। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন। আমি কখনো আপনাকে ক্ষমা করবো না, কখনো না। কথাটা বলে অবনী কাঁদতে কাঁদতে অফিস থেকে বেরিয়ে গেল। সারাটা দিন পেরিয়ে গেছে, অথচ আরশ অবনীকে একটা কলও দেয়নি। অবনীর যেন বুক ভেঙে কান্না আসছে। অবনী কিছুক্ষণ পর পর মোবাইল চেক করছে, কিন্তু না, কোনো কলই আসেনি। অবনীর মনে অভিমানের পাল্লা আরও বেশি ভারী হলো। অবনী ডিসিশন নিয়েছে আরশের সাথে আর কথা বলবে না। বারান্দায় দাঁড়িয়ে অবনী চোখের পানি ফেলছে আর নিজে নিজেই বলছে। এ এতটা খারাপ? আমার রাগ অভিমান কোনো কিছুতেই আপনার কিচ্ছু যায় আসে না। অবশ্য কোনো কিছু কেন যায় আসবে? আমি তো আর আপনার কেউ নই। আপনি তো আর আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। তাহলে কী সব আপনার দয়া ছিল? সারাটা দিন আমার কিভাবে কেটেছে একবারের জন্যও জানতে চাননি। আমি ঠিক ছিলাম। আমি সত্যি আপনার স্পেশাল কেউ নই। আপনার জীবনে আমার কোনো অস্তিত্বই নেই। তখনই অবনীর মোবাইলে একটা কল আসে। কলটি রিসিভ করতে ওপাশ থেকে শব্দ এলো। বনু, আমি গাড়ি নিয়ে নিচে ওয়েট করছি, তুই তাড়াতাড়ি নিচে আয়। আরশের অবস্থা বেশি ভালো না, তোকে এখনই আমার সাথে যেতে হবে। কথাটা শুনে অবনী চমকে উঠল। হাত থেকে মোবাইলটা থপ করে নিচে পড়ে গেল। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। অবনী দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামল। কার থেকে বলেও আসেনি। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আরশের অবস্থা বেশি ভালো না। আরশের বিপদ, আর ও কিনা নিজের কথাই ভেবে যাচ্ছিল। একবার মাথায় আসলো না আরশের এত দেরি কেন। অবনী বিদ্যুতের সাথে গাড়িতে গিয়ে বসল। বিদ্যুৎ গাড়ি ড্রাইভ করছে আর অবনী অপেক্ষার প্রহর গুনছে কখন আরশের কাছে গিয়ে পৌঁছবে। অবনী কাঁদতে কাঁদতে বলল। ওনার কি হয়েছে ভাইয়া? তুমি কেন আমাকে পরিষ্কার করে কিছু বলছো না? আমাকে খুলে বলো প্লিজ, কি হয়েছে ওনার? বনু, এখন এত কথা বলার সময় নেই, গেলে তো নিজের চোখেই দেখবি নাকি। একটা বাড়ির সামনে গাড়ি থামতেই অবনী দ্রুত গতিতে গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরের দিকে গেল। বাড়ির ভেতরে প্রবেশের পর অবনী দেখলো কেমন আধার হয়ে আছে। আবছা আলোয় দেখা যাচ্ছে কেউ যেন সিঁড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে কাউকে এরকম দাঁড়াতে দেখে অবনীর আঁতকে উঠল। অবনী সূক্ষ্ম দৃষ্টিতে তাকাতেই যখন আরশকে পরখ করলো, অবনী এক সেকেন্ডেও না দাঁড়িয়ে দৌড়ে গিয়ে আরশকে জড়িয়ে ধরল। তবুও অবনীর বুক কাঁপছে, যেন সব স্বপ্ন মনে হচ্ছে। আরশ বেশ বুঝতে পারছে অবনী খুব ভয় পেয়েছে। অবনী কাঁদতে কাঁদতে বলল। এত খারাপ কেন বলুন? আপনি খুব খারাপ একটা মানুষ। আপনার কিছুই হয়নি, অথচ আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আর একটু হলেই তো আমার দম বন্ধ হয়ে আসছিল। আরশ অবনীকে নিচের সামনে দাঁড় করে বলল। ভালোবাসো আমাকে? না। একটু? উম, কথাটা বলে অবনী পেছনে ঘুরে চলে যেতে নিলে আরশ অবনীর হাত ধরে হ্যাচকা টানে নিজের কাছে আনল। তুমি না বললেও আমি তোমার মনের কথাটা বুঝতে পারি অবনী। তুমি আমাকে ভালো না বাসলে আমার পাশে অন্য কাউকে দেখে এভাবে রিয়াক্ট করতে না। তোমার আমাকে ঝাল খাওয়ানো, রাগ করা, অভিমান করা, আমার পেছনে গোয়েন্দাগিরি করা, সব কিছুতেই আমি তোমার চোখে আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি। আরশ অবনীকে পেছনে ঘুরিয়ে অবনীর চোখটা বেঁধে দিল। এ কি, চোখ কেন বাঁধলেন? চলো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? যেখানেই নেই, মেরে ফেলতেই নেব না নিশ্চয়ই? আমার উপর একটু বিশ্বাস নাই? আমি সেটা বলেছি নাকি? আমি বলা অবধি চোখ খুলবে না কিন্তু। আরশ অবনীকে নিয়ে ছাদে গেল। তারপর অবনীকে বলল। এবার চোখ খুলতে পারো। চোখ মেলে অবনী পুরোই বিস্মিত হয়ে গেল। চারপাশে অনেক সুন্দর করে ডেকোরেশন করা। চারপাশে নিভু নিভু মোমবাতি জ্বলছে। লাইটের রঙিন আলোয় পুরো ছাদকে আলোকিত করে রেখেছে। গোলাপের পাপড়ি ছাদের ফ্লোরে ছড়িয়ে আছে। লাভ বেলুন দিয়ে সাজানো ছাদের ফ্লোরে ছড়িয়ে আছে। লাভ বেলুন দিয়ে লাভ সাজানো, তার ভেতর লাইটিং করা, ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা আছে আই লাভ ইউ অবনী। আরশ অবনীর সামনে হাঁটু গেড়ে বসে অবনীর দিকে একগুচ্ছ লাল আর সাদা গোলাপ ধরে মোলায়েম কণ্ঠে বলল। তোমাকে ভালোবাসি কতখানি জানি। হবে কি তুমি আমার রাজ্যের রানী?
প্রেম হয়ে এলি তুই আমার জীবনে, ভালোবেসেই রও আমার ভুবনে। কি করে বলবো মুখে তোমায় ভালোবাসি, বুঝে নিতে পারো না দেখে আমার এই মুখের হাসি। রাগ করো না অবনিকা, তোমায় বড় ভালোবাসি, তাই তো কত দূর থেকে তোমার কাছেই ফিরে আসি। আজ এই সময় থাকবে আমার মনে, তোমার আমার মিলন হলো এই শুভ দিনে। আবনি আরশের হাত থেকে ফুলগুলো নিয়ে বলল, ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা ফুল দেওয়ার জন্যে। সরি, আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারলাম না। আরশ উঠে দাঁড়িয়ে আবনির বাহুতে হাত রেখে আবনির চোখে চোখ রেখে বলল, কেন, তোমার পছন্দ হয়নি? হয়েছে, বাট রাজাবিহীন রাজ্যের আমার কোনো প্রয়োজন নেই। রাজাবিহীন রাজ্য মানে? রাজাবিহীন রাজ্যই তো আমার রাজ্যের রাজাও আমার হবে, রাজ্যও আমার হবে। সেখানে চৈতি মেঘনার মতো কোনো ডাইনি উকি দেওয়ার সাহসটা পাবে কি করে? কিন্তু আপনার রাজ দরবার আর বাজারের মাছ দরবারের মধ্যে তো কোনো পার্থক্য আছে বলে মনে হয় না আমার। আমি চাই এমন একটা রাজ্য যেখানে শুধু আমিই রাজত্ব করব, অন্য কেউ আশেপাশে আসারও দুঃসাহস দেখাবে না আমার। আরশ নিঃশব্দে হেসে আবনির গালে হাত রেখে বলল, তুমি ছাড়া এই মন আর কেউ পাবে না। আজ থেকে আমার মনের রাজত্বে শুধুই তোমার, অন্য কেউ উকি দেওয়ার সাহসই পাবে না। কেউ উকি দিতে আসলে আমি বলে দিব, খালা মাফ চাই, আপনার থেকেও ভারী মিষ্টি সুন্দরী অভিমানী হিংসুটে আর ঝগড়ুটে একটা বউ আমার বাড়িতে অলরেডি আছে। এই কি বললেন আপনি? আমি ঝগড়ুটে? না, ভুল করে বলে ফেলেছি, আমার কথা বলতে গিয়ে তোমার কথা বলে ফেলেছি। শুনুন, এই ফুলটা আমার, আপনি আমার, আপনার মনে রাজত্ব করার অধিকারটাও শুধু আমার। আজকে ক্ষমা করেছি বলে ভবিষ্যতে যে করবে এমনটা কিন্তু একদমই ভাববেন না। জি না ম্যাডাম, আই এম সরি, আর কখনো কোনো মেয়ের ছায়াও ঘেঁষবো না। হ্যাপি? আরশের প্রতিটি কাজেই আবনি বিস্মিত হয়ে গেল। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না। সব কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। আবনি আরশকে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বলল, আপনি সত্যি আমাকে এতটা ভালোবাসেন? আমার কেন যেন বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে পুরোটাই স্বপ্ন। একটু পর ঘুম ভেঙে যাবে আমার। আরে কাঁদছো কেন বোকা মেয়ে? আজকের পর যেন তোমার চোখে আর পানি ঝরতে না দেখি। কিন্তু অবনীর চোখের পানিগুলো যেন উপচে পড়ছে, তবে এই পানি কষ্টের নয়, প্রাপ্তির। আরশ অবনীকে নিয়ে কেক কাটল, তারপর অবনীকে বলল, নিচে চলো, তোমার জন্য আরও সারপ্রাইজ রয়েছে। আরও সারপ্রাইজ? জি ম্যাডাম, নিচে চলুন। ম্যাডাম কি তার হাতটা আমার মতো এক অসহায় প্রেমিককে ধরতে দিবেন? আরশের কথায় অবনী হেসে নিজের হাত দিয়ে আরশের হাতটি শক্ত করে জড়িয়ে নিল। তারপর দুজন হাতে হাত রেখে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। একটি দরজার সামনে দাঁড়ালো অবনী। দরজার সামনে ফিতা বাঁধা। অবনী ফিতা কেটে রুমটির ভেতরে প্রবেশ করলো। রুমের ভেতরে ঢুকে অবনী আরেক দফা অবাক হলো। ফ্লোরের মধ্যে গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে আছে, সাথে রয়েছে লাল কালারের লাভ বেলুন আর কতগুলো ক্যানভাসে তার ছবি আঁকা। মনে হচ্ছে কেউ অতি যত্নে অনেকদিন থেকে এঁকেছে। এই ছবিগুলো তো তার হাসান আঙ্কেলের অফিসে থাকাকালীন সময় আঁকা। অবনী কলম হাতে নিয়ে বসে আছে, ফাইল দেখছে। কিছু ছবিতে অবনী গালের নিচে হাত দিয়ে বসে আছে। ছবিগুলো থেকে চোখ সরিয়ে অবনী বিস্মিত হয়ে আরশের দিকে তাকালো। আপনি এই ছবিগুলো কিভাবে আঁকলেন? প্রতিটা ছবির ইমেজ হাসান আঙ্কেলের অফিসে যখন আমি কাজ করছিলাম তখনকার। উফ, এত হাইপার কেন হচ্ছ? আগে সব কিছু দেখো। আরশ অবনীকে একটা পেন্টিংয়ের সামনে দাঁড় করালো। পেন্টিংটি পর্দা দিয়ে ঢাকা। অবনী পর্দা সরিয়ে দেখলো তাদের বিয়ের ছবি। আরশ অবনীকে আরও একটি পেন্টিংয়ের সামনে দাঁড় করালো। এই পেন্টিংও একইভাবে পর্দা দিয়ে ঢাকা। অবনী ভাবলো এই পেন্টিংটিও হয়তো আকর্ষণীয় কিছু থাকবে, কিন্তু যা ছিল তা দেখে অবনী ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পেন্টিংয়ের মধ্যে নিজের জোকারের মতো ব্যক্তি দেখে অবনী ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। অবনীর কপালে ভাঁজ পড়ল। আরশ অট্ট হাসি দিল। অবনী কোমরে দুই হাত রেখে ভ্রু কুঁচকে বলল, এটা কি? আপনি না বলেন আপনি ছবি তোলেননি? যদি তুলেছি বলতাম তাহলে তো তুমি ডিলিট করিয়ে দিতে। হয়েছে, আর রাগ করো না, এটা জাস্ট ফান। তোমাকে একটা কথা বলার ছিল। অবনী আশ্চর্য হয়ে বলল, কি? যদি বলি তোমার সাথে আমার বিয়ে হচ্ছে,
এটা আমি আগে থেকেই জানতাম। আরসের কথা শুনে অবনী ভরকে গেল। মানে? আরস অবনীর হাতে একটা ডায়েরি দিয়ে বলল। এটা নাও, আমি ছাদে অপেক্ষা করছি। অবনী আরসের যাওয়ার পানে বিস্মিত হয়ে চেয়ে রইল। অবনী কৌতূহলী হয়ে ডায়েরিটি দেখতে শুরু করলো। প্রথম পৃষ্ঠাতে ডিজাইন করে লেখা রয়েছে, আমার মনের শহরে তোমায় স্বাগতম। দ্বিতীয় পৃষ্ঠায় লেখা, রাজার যেমন রাজ্য আছে, আমার আছো তুমি। তুমি ছাড়া জীবন আমার শুধুই মরুভূমি। তৃতীয় পৃষ্ঠা থেকে লেখা, তোমার প্রতি আমার প্রথম অনুভূতি জন্ম হয় সেদিন থেকে, যেদিন তুমি আমার দাদুকে বাঁচিয়েছিলে। হসপিটালে সিসিটিভি ফুটেজ দেখে তোমার মুখখানি দেখেছিলাম। সেই দিন থেকে কেন জানো আমার মনের আনাচে কানাচে তোমার নাম, তোমার ছবি ঘুরপাক খাচ্ছিল। আমি চোখ বন্ধ করলেও তোমার মুখ ভেসে উঠত। এই অনুভূতির নাম কি আমার জানা নেই? আমি তোমার অনেক খোঁজ করেছিলাম, কিন্তু তোমাকে পাইনি। এদিকে যখন জানতে পারলাম দাদু শিলার সাথে বিয়ে ঠিক করেছে, তখন আমার মনে হয়েছিল আমি হয়তো তোমাকে চিরতরে হারিয়ে ফেললাম। আর আমি তোমার কথা কি বলবো দাদুকে? আমি তো তোমার খোঁজই পাইনি। এরপরে আবারও তোমাকে দেখতে পাই চৌধুরী বাড়িতে। আমি হাসান আঙ্কেল থেকে তোমার ব্যাপারে জানতে পারি। তারপর প্ল্যান অনুযায়ী শিলা পালিয়ে যায়, আর শিলার জায়গায় তুমি। কয়েক পৃষ্ঠা পর আরও একটি পৃষ্ঠায় লেখা, অবশ্য আমি জানতাম স্বাভাবিকভাবে বিয়ে হলে তুমি কখনোই বিয়েটা করতে চাইতে না, বাট আমার ভালো থাকার কারণ তুমি। আমার হাসি খুশি জীবনের জন্য হলেও আমার তোমাকে প্রয়োজন। আরও কিছু পৃষ্ঠা পর অবনীর চোখ স্থির হলো 25তম পৃষ্ঠায়। অবনী, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কেউ তোমাকে ছোট করে কথা বলুক, তা আমি চাই না। যতদিন আমার দেহে প্রাণ আছে, আই প্রমিস, আমি তোমার চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরতে দিব না। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসাটুকু আমি তোমাকে দিব, যা দেখে গাছপালা পশু পাখিরও হিংসা হবে। আমি কারো কাছে তোমাকে ছোট হতে দিব না। যে কোনো সমস্যা হোক, যে কোনো বিপদ হোক, আমি তোমাকে ছায়ার মতো আগলে রাখবো। কখনো তোমার হাত ছেড়ে যাব না। ম্যাডামকে আমাকে সেই সুযোগ দিবে? পরবর্তী পৃষ্ঠায় লেখা, আমি জানি তুমি যতই বলো আমাকে ভালোবাসো না, কিন্তু তুমি আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসো। ভালোবাসা কাছ থেকে উপলব্ধি করা যায় না। যখন ভালোবাসার মানুষটি আমাদের পাশে থাকে না, তখনই আমার তার ভালোবাসা উপলব্ধি করি। লাইনটি পড়ে অবনীর বুক ধক করে উঠল। অবনীর চোখ ভিজে গেল। ডায়েরির শেষ পাতায় লেখা, যেদিন আমি তোমার চোখে নিজের জন্য ভালোবাসা দেখব, সেদিনই বলবো ভালোবাসি অবনীকা। সেদিন নিরিবিলি পরিবেশে খোলা আকাশের নিচে ছাদের মধ্যে থাকবো তুমি আর আমি। জ্যোৎস্না চাঁদের আলোয় দুজন একসাথে গল্প করব। অবনী একটা চিরকুটে দেখতে পেল, তাতে লেখা আছে, বিছানার উপর শাড়ি রাখা আছে, তৈরি হয়ে পড়ে আসো। অবনী চিরকুটটি বুকের সাথে জড়িয়ে দ্রুত তৈরি হতে গেল। মেরুন কালার শাড়ি, কাচের চুড়ি, ফুলের গজরা আর পায়েল রাখা আছে। অবনী দ্রুত তৈরি হয়ে নিল। অবনীকে ছাদের দরজার সামনে উপলব্ধি করে আরস গিটার নিয়ে গান গাইতে গাইতে পেছনে ফিরল। আরস অবনীর চারপাশ ঘুরে গিটার হাতে নিয়ে গান গাইল। অবনী আরসকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আপনি যে ভালোবাসতেও জানেন এটা তো জানা ছিল না। সবসময় তো রাগী মুডি এরকম ভাব নিয়েই থাকতেন আপনি। আরস অবনীর হাত ছাড়িয়ে অবনীর মুখোমুখি দাঁড়িয়ে বলল, ওটা তো অফিসিয়াল। অফিসে আম ভেরি মাচ অফিসিয়াল, আর পার্সোনাল লাইফে আই অ্যাম ভেরি মাচ পার্সোনাল। তোমাকে এখন বুঝতে হবে তুমি আমার সাথে কিভাবে কানেক্টেড, অফিসিয়ালি নাকি পার্সোনালি। অবনী মৃদু হেসে বলল, বুঝলাম, চলুন গল্প করি। তার আগে খাবার খেয়ে নেবে, চলো। সারাদিন তো কিছুই খাওনি, ভেবেছিলে তোমার বরকে কেউ নিয়ে যাচ্ছে। আরস অবনীর হাতে হাত রেখে বলল, সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। বিশ্বাসটা যদি নড়বড়ে হয়, তাহলে যে কেউ তার সুযোগ নেওয়ার চেষ্টা করে। ভালোবাসার আগে তোমার আমাকে বিশ্বাস করতে হবে, আমার তোমাকে বিশ্বাস করতে হবে, তবেই তো আমাদের সম্পর্কটা মজবুত হবে। অবনী মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়ে আরসের কথাগুলো শুনছিল। আপনি খেয়েছেন? না, কেন? দুজন একসাথে খাবো বলে। আজ থেকে আমরা দুজন একসাথে দুজনের সুখ দুঃখগুলো ভাগ করে নিব। দুজন একসাথে খাবার খেয়ে নিল। ছাদে দুজন দাঁড়িয়ে আছে। অবনী দূর আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছে।
এইদিকে আরস যে মুগ্ধতার দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে, আবনীর সেই দিকে খেয়ালই নেই। আবনীর দৃষ্টি চাঁদের দিকে স্থির রেখে আরসকে বলল, আজকের চাঁদটা একটু বেশি সুন্দর লাগছে, তাই না? হুম, আমার চোখে চাঁদের চেয়েও বেশি সুন্দর তুমি। আবনী বিস্মিত হয়ে তাকালো আরসের দিকে, সেই সাথে লজ্জাও পেল। আবনী কথা ঘোরানোর জন্য বলল, আচ্ছা, আপনি যদি জেনেই থাকেন আমি পাত্রী ছিলাম, তাহলে বিয়েতে আপত্তি কেন করেছিলেন? আর আমার সাথেই বা না জানার ভান কেন করলেন? আরস এবার আবনীর দিক থেকে চোখ সরিয়ে আকাশের দিকে দৃষ্টি রেখে বলল, যেহেতু শিলার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, তাই দাদু তো জানতো। আমি দাদুকে বুঝতে দিতে চাইনি আমি তোমাকে পছন্দ করি, আর তোমাকেও না, কারণ তুমি হচ্ছ ভাবের রানী। যদি আমি তোমাকে বলতাম আমি তোমাকে ভালোবাসি, অহংকারে তোমার মাটিতে পাই পড়তো না। আবনী আরসের দিকে কটমটো দৃষ্টিতে তাকিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না। ভাব তো আপনার ছিল, সারাক্ষণ কেমন অ্যাটিটিউড নিয়েছিলেন, যেন আমাকে সহ্যই করতে পারেন না আপনি। একদম মিথ্যে বলবো না, অ্যাটিটিউড আমার ছিল না, তোমার ছিল। সারাক্ষণ আমার সাথে ঝগড়া করতে। ঝগড়া কি আমি একা করেছি? আপনি করেননি? সব সময় আমার পেছনে লেগে থাকতেন, সবসময় অত্যধিক ভাব নিয়ে চলতেন আপনি। ভাব তোমার বেশি, আমার না। কারণ ভালোবাসি কথাটা আমি আগে বলেছি, তুমি তো বলনি। আমি জিজ্ঞেস করেছিলাম, তারপরও বলেছিলে হুম। ও মা, তো আমি কি এখনো বলেছি নাকি যে আমি আপনাকে ভালোবাসি? কে বললো যে আমি আপনাকে ভালোবাসি? আমি আপনাকে ভালোবাসি না, বুঝেছেন আপনি? আর একটু সুন্দর করে কথা বলেছি বলে ভাববেন না আমি আপনার সাথে একদম আর ঝগড়াই করব না। আপনার সাথে কথা বলবো, আমি ঝগড়া করব, আমি আপনাকে আর আমাকে কি? কিছু না। দ্যাটস নট ফেয়ার অবনী। আমি জানি তুমি আমাকে ভালোবাসার কথাই বলতে চেয়েছিলে। একটু ভালোবাসি বলে কি হয়? আমি তোমার থেকে ভালোবাসি শব্দটা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। প্লিজ টেল মি আই লাভ ইউ। যদি না বলি? আমি জানতাম তুমি বলবে না। এবার দেখলে তো কার অ্যাটিটিউড বেশি। এখন ভালোবাসি বলছো না ঠিকই, যখন আমি হারিয়ে যাব তখন ঠিকই ভালোবাসি কথাটা বলার জন্য উতলা হয়ে যাবে তুমি। ওকে ওকে বলছি, আবনী টেনে টেনে বলল। আই লাভ মি। আবনীর ভালোবাসি কথাটা আরস খুব এক্সাইটেড হয়ে শুনছিল। শেষের শব্দটি শুনে আরস ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আবনী আরসকে বলল, মিস্টার আরশ খান, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন আপনাকে আমার কাছেই ফিরতে হবে। যেখানেই হারিয়ে যান না কেন, আমি আপনাকে খুঁজে বের করবই। তারপরও আই লাভ ইউ বলবে না, তাই তো? হ্যাঁ, তাই। কথাটা বলে আবনী আরসকে চোখ মেরে নিচে চলে গেল। আরস আবনীর যাওয়ার পানে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে নিচে নেমে এলো। আবনী প্রিয়া খানকে রেডি করিয়ে দিল। যদিও তিনি চাইছিলেন না, কিন্তু অবনীর জোরের সাথে পেরে উঠল না। আবনী প্রিয়া খানকে খুব সুন্দর করে তৈরি করে দিলেন। প্রিয়া খানকে দেখেই বোঝা যাচ্ছে কি হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছে না। প্রিয়া খানের রাগ নেই তা তাকে দেখেই বোঝা যাচ্ছে, তবুও নিজের মুখের রাগি রাগি ভাবেনে বলল, এই মেয়ে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আবার মেরে ফেলতে নিয়ে যাচ্ছ নাকি? দেখো আমি কিন্তু তোমাকে মোটেও বিশ্বাস করি না। আরস তার মায়ের রুমে ঢুকে শার্টের হাতা গোটাতে গোটাতে সামনের দিকে এগিয়ে বলল, ওকে না বিশ্বাস করো না, আমার প্রতি ওকে বিশ্বাস নাই তোমার মম। প্রিয়া খান শিলের দিকে এগিয়ে গিয়ে আরসের গালে হাত রেখে বলল, এটা আবার কেমন কথা বাবুন? আমি তোকে অনেক ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভরসা করি। তাহলে তো আমাদের সাথে যেতে তোমার আপত্তি থাকার কথা নয়। ঠিক আছে, তুই যখন বলছিস তোর মা তোর কথা রাখবে। গাড়িটি এসে তাদের বনানীর বাড়িটির সামনে দাঁড়ালো। তারপর তারা গাড়ি থেকে নামলো। প্রিয়া খান আরসকে বলল, কি ব্যাপার বাপন, তুই হঠাৎ আমাকে এই বাড়িতে নিয়ে এলি কেন? মম, এত প্রশ্ন করছো কেন? গেলে তো নিজেই সবটা জানতে পারবে। তারা সামনের দিকে পা বাড়ালো। ভেতরে প্রবেশ করতেই প্রিয়া খান বিস্মিত হয়ে গেলেন। আনন্দে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। এরকম একটা মুহূর্তের জন্য তিনি কতদিনই তো অপেক্ষায় ছিলেন, কিন্তু একটা সময় আশাহত হয়ে স্বপ্নগুলো ধুলোর নিচে চাপা পড়ে গেছে। চারপাশে বেলুন দিয়ে সাজানো, সামনে কত সুন্দর ইংরেজি বড় বড় অক্ষর এ প্রিয়া লেখা। পুরো রুম খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। জাহানারা খান, আফতাব খান, চৈতি, বিদ্যুৎ সহ সব গেস্টরা সেখানে উপস্থিত রয়েছে। সকলে একসাথে প্রিয়া খানকে উইশ করলো। আরস প্রিয়া খানের সামনে দাঁড়িয়ে বলল, হ্যাপি বার্থডে মম। প্রিয়া খান ছলো ছলো চোখে ছেলের দিকে তাকিয়ে মাথায় হাত রাখল।
প্রিয়া খান আবনির সামনে গিয়ে দাঁড়ালো, কিছু বলার চেষ্টা করছে কিন্তু আবেগে তার গলার কথাগুলো আটকে আসছে। তবুও তিনি কান্না মিশ্রিত কণ্ঠে বললেন। এসব তুমিই করেছো তাই না? আবনি একটু হকচকিত হয়ে বলল। না মা, আমরা সবাই। প্রিয়া খান আবনিকে কিছু বলতে না দিয়ে নিজের বুকে জড়িয়ে নিলেন। আমার চোখকে ফাঁকি দিতে চাইছো? আমি তো মা, মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না। এতটা বছর খান বাড়িতে ছিলাম, কেউ কোনোদিন আমার জন্মদিন মনে রাখেনি। অবশ্য আমি কখনো কাউকে আপন করে নিইনি, সবসময় নিজেকে নিয়েই ভেবে গেছি, কখনো পরিবার নিয়ে ভাবিনি। কিন্তু সবাই আমাকে যতটা স্বার্থপর ভাবে, আমি অতটা স্বার্থপর নই। প্রিয়া খান আবনিকে নিজের সামনে দাঁড় করিয়ে চোখের পানি মুছে বলল। আসলে আমি তো গরিব ঘরের মেয়ে ছিলাম, এত বিলাসবহুল জিনিস কখনো দেখিনি, তাই ধীরে ধীরে লোভ জিনিসটা আমার মাঝে গড়ে উঠেছিল। সেই সাথে নিজের একমাত্র বোনের একমাত্র মেয়েকে কিভাবে ভালো রাখবো, সবসময় সেটাই ভেবে এসেছি। সবসময় চেয়েছিলাম মা মরা মেয়েটা যাতে একটা নতুন পরিবার পায়, আমার কাছ থেকে মায়ের অভাবটুকু বুঝতে পারে। কিন্তু সেসব ভাবতে ভাবতে কখন যে অন্য একটা মা মরা মেয়েকে আমি দিনের পর দিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত করে ফেলেছি, নিজেও বুঝতে পারিনি। আমায় তুই মাফ করে দে মা, তুই সেদিন ঠিকই বলেছিলি, আমি তোর শাশুড়ি মাই রয়ে গেলাম, মা আর হতে পারলাম না। ছি ছি মা, এইসব কি বলছেন আপনি? আমি আপনাকে সবসময় নিজের মা ভেবে এসেছি, কখনো শাশুড়ি চোখে দেখিনি। প্রিয়া খান আবনির কপালে চুমু দিলেন। ওদের মিল দেখে সবার চোখে পানি চলে এলো। শুধুমাত্র চৈতি হিংসায় জ্বলে পুড়ে মরছে, শুধুমাত্র সমাজ রক্ষার্থে দাঁড়িয়ে আছে। প্রিয়া খান জাহানারা খানের কাছে এগিয়ে এসে বলল। মা, আজ আপনাদের কাছে একটা আবদার করব, রাখবেন? প্রিয়া খানের মুখে মা ডাক শুনে জাহানারা খান চমকে উঠল, কারণ এই প্রথম প্রিয়া খান তাকে মা বলে রেখেছে। জাহানারা খান অবাক হয়ে বললেন। কি বলে ডাকবে তুমি? মা, আমাকে ক্ষমা করবেন মা, আমি কখনো আপনাকে সম্মান করিনি। অবনী আমার চোখ খুলে দিয়েছে। প্রতিটি শাশুড়ি তো তার ছেলের বউয়ের মুখ থেকে মা ডাক শুনতে চায়, কিন্তু আমি কখনো আপনাকে নিজের মা ভাবতে পারিনি। আমাকে আপনি মাফ করে দিন মা। জাহানারা খান আবেগে আপ্লুত হয়ে প্রিয়া খানকে বুকে জড়িয়ে নিলেন। প্রিয়া খানের এরকম রাতারাতি পরিবর্তন কিছুতেই মানতে পারছে না চৈতি। চৈতি নিচে নিচেই বলছে। কি ব্যাপার, এই মেয়ে সবাইকে কি জাদু ছোঁয়ালো যে সবাই এরকম বশীভূত হয়ে গেল? এমনকি খালামণিকেও পাল্টে দিল। না 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 না, এটা আমি কিছুতেই হতে দেব না। খালামণি যেভাবে আমার বুকে টেনে নিয়েছে, সেভাবেই তোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে, আর সেই ব্যবস্থা করব আমি। আর আমাকে সঙ্গ দেওয়ার লোক তো আমি পেয়েই গেছি। যত আনন্দ করার করে নাও অবনী, দিনটা তোমার, আর বছরটা আমার। এমন ব্যবস্থা করব, তোমার এই বাড়িতে মাথা গোজার ঠাঁইটুকু পাবে না তুমি। এমনকি তোমার আদরের দাদুও তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে আমার পথের কাঁটাও দূর হবে, আর আমার হেল্পিং হ্যান্ডের প্রতিশোধও পূর্ণ হবে। কথাটা ভেবে চৈতি শয়তানি হাসি দিল। বলে রাখা ভালো, চৈতি বাড়ির সকলের কাছে ক্ষমা চেয়েছিল। বলেছে নিজের ভুল বুঝতে পেরেছে, ভবিষ্যতে আর কোনো ভুল ধরা পড়লে যা শাস্তি দিবে মাথা পেতে নিবে। চৈতি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো প্রিয়া খানের কথায়। প্রিয়া খান জাহানারা খানকে বলল। মা, আরুষ আর অবনীর বিয়েটা তো ঠিক মতন হয়নি, আর আমিও মন থেকে মানতে পারিনি। আপনি যদি অনুমতি দিতেন, তাহলে আমি চাই ওদের আবার পরিপূর্ণ আনুষ্ঠানিকভাবে বিয়েটা দিতে। জাহানারা খান বলল। আরে এতে আবার অনুমতির কি আছে? এটা তো খুশির খবর। জাহানারা খান নিজের কোমর থেকে চাবির গোছা নিয়ে প্রিয়া খানের হাতে দিয়ে বলল। এই নাও, এটা আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট উপহার। প্রিয়া খান চাবির গোছা জাহানারা খানের হাতে দিয়ে বলল। এভাবে লজ্জা দিচ্ছেন মা? জাহানারা খান প্রিয়া খানের গালে হাত রেখে বলল। দূর বোকামে, মেয়েরা সন্তানদের কিছু দিলে সেটা ভালোবেসে দেয়, লজ্জা দেওয়ার জন্য নয়। আকবর খান এসে বলল। তাহলে এই কথাই রইল, আমরা অবনীকে নতুন করে বরণ করব। চৈতি এসে জোরপূর্বক হাসি মুখে বলল। তবে অবনীকে কিন্তু আরশের থেকে আলাদা করতে হবে এই কদিনই। তার দুজন দুই জায়গায় থাকবে, কারোর সাথে কিন্তু কারোর সাক্ষাৎ হওয়া যাবে না। আর আমি কিন্তু কনে পক্ষ, এই বলে দিলাম।
আরও শেষে বলল, এই এটা আবার কেমন কথা? আমাদের তো বিয়ে হয়েছে নাকি? তাহলে আমরা আবার কেন আলাদা থাকবো? বিদ্যুৎ বলল, আমার বোনও আমার বাড়িতেই থাকবে, বুঝেছো দুলা ভাই? আর ততদিন তোমার আমার বাড়িতে প্রবেশ নিষিদ্ধ। সবাই তাদের দুষ্টুমি দেখে হেসে দিল। বিয়েতে কি হবে না হবে এসব নিয়ে সবাই হই হুল্লোড়ে মেতে উঠল। আরশ অবনীর কপালে চুমু দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আরশ যাওয়ার সময় বলে গেছে মোবাইল যেন নিজের কাছে রাখে, আর কোনো সমস্যা হলে যেন জানায় তাকে। বিদ্যুৎ তো আছেই। তারপর দুজন দুই গন্তব্যে পা বাড়ালো। দুজনেরই কেন যেন মনটা খারাপ হয়ে গেল। অবনী বিদ্যুতের বাসায় পৌঁছানোর পর বিদ্যুৎ তাকে রুম দেখিয়ে দিল। চৈতি অবনীর রুমে থাকতে চাইল, বিদ্যুৎ না করে দিল। বিদ্যুৎ চৈতিকে পুরোপুরি বিশ্বাস করছে না, তাই চৈতিকে আলাদা রুম দেখিয়ে দিল। এদিকে অবনীর মন খারাপ। কয়েকবার আরশকে কল দিয়েছে, কিন্তু আরশ কল ধরেনি। অবনী গাল ফুলিয়ে নিজে নিজেই বলল, আমাকে বলে ফোন কাছে রাখতে, অথচ নিজেরই কোনো খবর নেই। হ্যাঁ, অবনী রূপা আর জিসানকে কল দিয়ে জানিয়ে দিয়েছে যাতে কাল সকালে চলে আসে। অবনীর চোখ পড়ল একটি ফটো ফ্রেমের দিকে। ছবিতে ওর বয়সী একটি মেয়ে, সাথে বিদ্যুৎও আছে। অবনী বুঝতে পারলো এটাই বিদ্যুতের বনু, যার কথা বলেছিল বিদ্যুৎ। অবনী ফটো ফ্রেমটি হাতে নিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, পৃথিবীতে ভালো মানুষদের সাথেই কেন সবসময় খারাপ হয়?